সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতোই সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন প্রিভেনশন, কিন্তু মূলত আলোচনার বিষয় কেন আমরা এই ইনফরমেশন গুলো বারবার জানবার পরেও, আমরা এগুলো সম্পর্কে নলেজ রাখবার পরেও আমরা কেন সচেতন হচ্ছি না, কেন আমরা ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারছি না। একজন রোগী হিসাবে বা রোগীর পরিবারের মানুষ হিসাবে আমাদের সকলেরই সচেতনতা এবং কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডায়াবেটিসকে প্রিভেন্ট করবার জন্য, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই বিষয় এবং মেডিসিন রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য জানতে চাইলে আপনারা ডায়াল করুন সরাসরি 6463079828 এই নাম্বারটিতে। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। আমাদের সাথে লাস ভেগাস নেভাডা থেকে সংযুক্ত হয়েছেন ডক্টর তানভীর হোসেন। ডক্টর তানভীর হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ হাফসা এবং TVN24 কেও ধন্যবাদ। আমি তানভীর হোসেন, আমি ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করি এবং আমার প্র্যাকটিসের এলাকা হলো লস ভেগাস এবং আমি সব ধরনের পেশেন্ট দেখে থাকি। তবে আজকের যে আলোচ্য বিষয় ডায়াবেটিস এবং তার কমপ্লিকেশন, আমার অনেক পেশেন্ট দেখা হয় এবং আমি যেহেতু হসপিটালে কিছুটা কাজ করে থাকি তা আমার সেখানেও অনেক পেশেন্ট দেখা হয়। তো ধন্যবাদ। আজকের এই আলোচনার বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশি বাঙালিদের জন্য। আমরা যারা এখানে এসেছি কিন্তু হয়তো অনেক কারণে ব্যস্ত থাকি, নিজের চিকিৎসার ব্যাপারে আমরা সবসময় কেন জানি অলস। তো আমার মনে হয় যে হাফসা ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও শুরুতে আবারও ধন্যবাদ দিচ্ছি ডক্টর হোসেন, কারণ এরকম একটি টপিক আসলে আমরা অনেকবার আলোচনা করেছি, আমরা এখনো এটা সিরিজ আকারে আলোচনা করে যাচ্ছি, কিন্তু কেন আমরা এখনো ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারছি না আমরা রোগী হিসাবে, রোগীর পরিবারের সদস্য হিসাবে এবং একজন চিকিৎসক হিসাবে। আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন, আপনার কাছ থেকেও আপনার অভিজ্ঞতার আলোকে আমরা জেনে নিব যে আসলে প্রধান অন্তরায় বা বাধাগুলো কি, কেন আমরা প্রিভেন্ট করতে পারছি না। ডায়াবেটিস ডায়াগনোসিস হবার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকটাই উদাসীন এবং এর যে কমপ্লিকেশন গুলো, এটা কিন্তু আসলে ইগনোর করবার বা এটাকে অ্যাভয়েড করবার কোনো উপায় কিন্তু নেই। আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, লাইফস্টাইল প্র্যাকটিস না করি, নিয়মগুলো মেনে না চলি, কমপ্লিকেশন কিন্তু কনসিকুয়েন্স হিসাবে আমাদেরকে এক্সপিরিয়েন্স করতেই হবে, যেটা আসলেই অনেক কঠিন রোগী এবং রোগীর পরিবারের মানুষ হিসাবে। এবং যদি আমি বলতে চাই একটি দেশ বা জাতিগতভাবে ডায়াবেটিস পেশেন্ট কিন্তু আসলে কথাটি শুনতে অনেক রূঢ় হলেও অনেকটাই সকল লেভেলে একটি বার্ডেনের মতো হয়ে যান, কারণ সে নিজের জীবন যেরকম নিজের কাছে গ্র্যাজুয়ালি কঠিন হয়ে যায়, সেটা কিন্তু হেলথ সেক্টরের বিভিন্ন সেক্টরেও আসলে অনেক রকম বার্ডেন ক্রিয়েট হয়। তো আমি আপনার কাছে জানতে চাইবো আপনার অভিজ্ঞতার আলোকে, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন যে ডায়াবেটিস যাদের হচ্ছে, একজন নতুন পেশেন্ট অথবা যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে প্রধানত কি কি কমপ্লিকেশন আমরা কমনলি দেখতে পাই? আচ্ছা, শুরু করার আগে আমি এই যে একটা কথা বললেন আপনি যে বার্ডেনটা কি ধরনের, সেটা একটুখানি একটা স্ট্যাটিস্টিক্স আমি একটু দেই, দর্শকদের বুঝতে সুবিধা হয় যে আপনি কেন এই সাবজেক্টটা নিয়ে এসছেন অথবা বারবার আমরা কেন একই জিনিস আলোচনা করছি। ইউনাইটেড স্টেটসে যেখানে আমরা থাকি সেখানে 11% মানুষের ডায়াবেটিস আছে, দ্যাটস অ্যাবাউট 37 মিলিয়ন, এবং 97.6 মিলিয়ন অ্যাডাল্টস আর লিভিং উইথ প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিসের প্রিকারসার, যেটার থেকে আমাদের ডায়াবেটিস হয়, এবং 8 মিলিয়ন লোক বসবাস করছেন যারা জানেন না যে তাদের ডায়াবেটিস আছে, ঘুরে ঘুরে হোসেন, আমি আপনাকে একটু বিরত দিচ্ছি, আমি এখনই আপনার সাথে আবার আলোচনায় ফেরত আসবো। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, একজন দর্শকের ফোন আছে, চলে যাচ্ছি দর্শকের কলে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ডায়াবেটিসের ইনসুলিনটা মানে কখন নিতে হয়, যদি আমরা এখন যদি যারা ম্যাটফর্মিন খাই
মানে এটা কি A1C-র উপরে নির্ভর করে না এটা অন্য কিছুর উপর নির্ভর করে? এবং আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমার প্রেশার আছে, সেই জন্য আমি অ্যামলোডিপিন 10 mg খাই, কিন্তু এটার জন্য মাঝে মাঝে পাতে মনে হয় একটু পানি আসে, সেই জন্য আমরা পিসিপির সাথে যোগাযোগ করেছিলাম। আমার পিসিপি বলছে যে এটাতে কোনো সমস্যা নেই, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে হয়তো বা পানি আসতে পারে। এই আর কি, যে এটার জন্য কি আমার আরো অন্য কোনো কিছু করতে হবে কিনা। আর এটাই কোয়েশ্চেন ছিল আর কি। জি, আসসালামু আলাইকুম, আমার এজ হচ্ছে 45। থ্যাংক ইউ। প্রশ্ন দুটোর উত্তর আমি দিয়ে দিই, তারপর আলোচনায় চলে যাব। প্রথম প্রশ্ন খুব খুব সুন্দর প্রশ্ন, এই জন্য যে ধন্যবাদ দর্শক আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম হলো যে আপনি মেটফরমিন খান, তার মানে হলো যদি মেটফরমিন খেয়ে আপনার যদি সুগার কন্ট্রোল থাকে, দ্যাট মিনস আপনার হিমোগ্লোবিন A1C 7-এর কমে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার এখন ইনসুলিনের প্রয়োজন নেই। ইনসুলিনটা দেয়া হয় যখন ওরাল মেডিকেশন, অ্যাটলিস্ট 2টা মেডিকেশন অ্যাড করার পরেও দেখা যাচ্ছে যে আপনার সুগার কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা বুঝি যে এক্সোজেনাস ইনসুলিন লাগে। আর টাইপ 1 ডায়াবেটিস যেটা আপনার নেই, সেটাতেও ইনসুলিন লাগে। তো সেটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো অ্যামলোডিপিন। Very important question. 7 to 10% of patient with amlodipine can have water in their, edema বলি আমরা না, lower extremity edema। এবং আমরা সাধারণত যখন দেখি যে পানিটা বেড়ে যায়, তখন অ্যামলোডিপিনটা চেঞ্জ করে দিই। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, ডায়াবেটিক পেশেন্টের জন্য এইচ ইনহিবিটর অথবা ARB, যেটা লাইসিনোপ্রিল অথবা লোসার্টান, এই ওষুধগুলো একটা এক্সট্রা প্রিভেনশন অ্যাড করে। তো আমার মনে হয় যে অ্যামলোডিপিন রাখা যায়, যদি বারবার হয় এটা চেঞ্জ করে লোসার্টান অথবা লাইসিনোপ্রিল দেয়াটা খুব ইম্পর্টেন্ট হবে। না, আপনি এটা বুঝতে পারছেন যে আপনি যেহেতু আমার কাছ থেকে শুনছেন, আপনার এটা আপনার পিসিপির সাথে একটু যদি কথা বলেন, সব পিসিপি এটা জানে এবং আমার মনে হয় যে এটাতে উপকার হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর হুসেন। জি, আমরা আলোচনায় আবার ফেরত চাই। আচ্ছা, এখন আমাদের ইউনাইটেড স্টেটসে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট যেটা ডায়াবেটিস পার ইয়ার $400 বিলিয়ন, এবং এটা একটা বিরাট ব্যাপার। এর প্রেশার আপনার আমার সবার উপরে এসে পড়ে বিভিন্নভাবে। বাংলাদেশে আমরা যেহেতু বাঙালি, একটুখানি দেখি, আমাদের স্ট্যাটিস্টিক্স গুলো একটু পুরাতন, কিন্তু 9.9% অফ দ্য পপুলেশন ওভার 18 আর ওল্ডার হ্যাজ ডায়াবেটিস, মানে আবার 10% লোকের ডায়াবেটিস আছে, এবং 1/4 অফ দ্য পপুলেশন হ্যাজ ডায়াবেটিক অর প্রি ডায়াবেটিক প্রবলেম। তার মানে হলো 1/4, মানে আমাদের যদি 16 কোটি লোক হয়, তাহলে 4 কোটি লোকের এই সমস্যাটা আছে। তার কিছু জিনিস তো আমরা নিয়ে আসি, এবং আমাদের যে এখানে যে লাইফস্টাইল, সেটা অনেকটা দেশের লাইফস্টাইলেরই একটা প্রতিচ্ছবি। তো সেই জন্য আমি বললাম যে এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট কথা। এখন হাফসা, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন সেটা হলো যে কি কমপ্লিকেশন আমরা দেখি। যদি ওইভাবে বলি, সিম্পলি বলতে পারি যে সবচেয়ে বেশি দেখি সম্ভবত ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা চোখের মধ্যে হয়। আমাদের চোখের পেছনে একটা পর্দা আছে, তার নাম রেটিনা। রেটিনাতে ছোট ছোট ভেসেল আছে, সেই ভেসেলগুলিতে যখন প্যাথোলজি হয় অথবা অ্যাবনর্মালিটি হয়, সেটাকে আমরা রেটিনোপ্যাথি বলি। তো রেটিনোপ্যাথি কি, প্রথম দিকে একটু চোখে ব্যথা করে অথবা একটু অস্পষ্ট দেখা যায়, এগুলি খুব ইম্পর্টেন্ট সাইন। তাহলে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন, চোখের ডাক্তার দেখাতে হবে। যদি সেটা পাওয়া যায় তাহলে তার ট্রিটমেন্ট আছে। তবে অন্যতম প্রধান ট্রিটমেন্ট হলো সুগারটাকে কমিয়ে আনা, হিমোগ্লোবিন A1C-টাকে কমিয়ে আনা, এবং রেটিনোপ্যাথি ক্যান লিড টু ব্লাইন্ডনেস, একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তারপরে নেফ্রোপ্যাথি হতে পারে, যেমন কিডনি প্রবলেম হতে পারে। 1/4 পেশেন্টের পর্যন্ত কিডনি ফেইলিয়ার অথবা CKD যেটা আমরা বলি, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তারপরে আমি খুব পেরিফেরাল নিউরোপ্যাথি দেখি। আমাদের পেশেন্ট এসে বলে যে আমার পায়ে ঝিনঝিন করে, পায়ে ঝিনঝিন করে, হাতে ঝিনঝিন করে, বলে যে আমি পায়ে অনেক সময় চুলকালে আমি সেন্স করতে পারি না যে আমি কি চুলকাচ্ছি কিনা। ইট ইজ এ সাইন অফ নিউরোপ্যাথি। তখনও আমরা ডায়াবেটিস চেক করি যে আসলে তোমার কি ডায়াবেটিস আছে কিনা। নিউরোপ্যাথির আরো কজ থাকতে পারে। আরেকটা বড় হলো, যেটা দুটো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস আমরা বলি, সেটা হলো একটা হার্ট অ্যাটাক আর একটা হলো স্ট্রোক। এবং দেখা গেছে যে যাদের ডায়াবেটিস আছে এবং যেটা কন্ট্রোল নয়, তাদের জন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হলো যেটা ব্রেইনে আর্টারিতে প্রবলেম হয়, তার সংখ্যা অনেক অনেক বেশি। এবং আমি যেটা জানি যে বাংলাদেশি পপুলেশনে করোনারি আর্টারি ডিজিজ এবং স্ট্রোকের সংখ্যা
ইয়াং এজে বেড়ে যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমি দেখি যে আমাদের কমিউনিটিতে আপনি যেটা বললেন যে ইয়ং এইজে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো এটা আসলে খুবই দুঃখজনক হলেও সত্য যে এটা হচ্ছে, এবং সেটা কিন্তু প্রধানত সচেতনতার অভাবটাকে একটি প্রধান কারণ বলে দেখা যাচ্ছে। বিশেষভাবে আমাদের বাঙালিদের যে একটি কমন ফুড হ্যাবিট, যেখানে আমরা কার্বোহাইড্রেট বেসড ডায়েটটা খুব বেশি কমনলি আমরা সবাই ফলো করে থাকি, তো সেটা কিন্তু একটি ব্যাপার আছেই, এবং একই সাথে যে ধরনের খাবারগুলো কনসিয়াসলি অ্যাভয়েড করতে বলা হয়, কিন্তু আমি এরকমও শুনেছি যে একজন আমাকে বলেছেন যে তার পরিবারের একজন সদস্য তার ডায়াবেটিস হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, তিনি জানবার পরে তিনি কিন্তু ফ্যামিলির আদার পিপলদের সাথে এটা শেয়ার করেননি, কারণ তিনি যেন আমাদের যে বিলাসবহুল খাবার গুলো আছে, যে বিরিয়ানি, পোলাও, কোরমা, এগুলো তিনি খুবই খেতে ভালোবাসেন এবং সেগুলো যেন উনি নিয়মিতভাবে খেতে পারেন, এবং আলটিমেটলি আমি শুনলাম যে খুবই অল্প বয়সে উনি কিন্তু স্ট্রোক করেছেন, এবং খুবই দুঃখজনক হলেও সত্য, সেখান থেকে তার শরীরের একটি সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে এবং তার বয়স অ্যারাউন্ড 45 থেকে 50-র ভিতরে। তো এটি একটি সিনারিও, এবং এটা খুবই কমন আসলে। এটা আমি একজনের ঘটনা জানতে পেরেছি, কিন্তু এটা আসলে আমাদের ঘরে ঘরেই হচ্ছে। একইভাবে হার্ট অ্যাটাকটাও খুব হচ্ছে, এবং সেখানেও আমি রিপিটেডলি ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যে কমপ্লেনটা শুনি যে হয়তোবা উনি ক্রনিক, উনি স্মোকার এবং চেইন স্মোকার, উনি অনেক বেশি নিকোটিনের উপর ডিপেন্ডেন্ট, এবং ডায়াবেটিস ডায়াগনোসিস হবার পরেও তিনি হয়তোবা সে ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না। তো আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের পেশেন্টদেরকে আপনি কিভাবে ডিল করেন, তাদেরকে কি মোটিভেট করবার বা তাদেরকে আসলে এর গুরুত্বটা বোঝাবার জন্য কি কোনো সাজেশন বা পাথওয়ে আপনি প্র্যাকটিস করেন? একটা একটা জিনিস যে আমি মনে করি একজন প্রাইমারি কেয়ার ডাক্তার হিসেবে আই ট্রাই টু ক্রিয়েট এ পার্টনারশিপ। সেটা হলো যে আপনাকে আমি বলবো একজন পেশেন্ট হিসাবে যে আপনি যদি আমাকে হেল্প না করেন তাহলে শুধু শুধু আমার কাছে এসে তো লাভ নেই, কারণ আপনি আমার সাথে 15-20 মিনিট থাকছেন, এরপরে চলে যাচ্ছেন। 6 সপ্তাহ আপনাকে আমি দেখছি না, এই 6 সপ্তাহের দায়িত্ব তো আপনার। সেটা আমরা একটা গোল ক্রিয়েট করি। যেমন ডায়াবেটিসে ওজন একটা বিশাল ব্যাপার। ওজন যদি কম না হয়, ওজন যদি বিএমআই যদি, যেমন আমরা কি বলি যে বিএমআইটা যদি 25-এর কমে হয় তাহলে নর্মাল, 25 থেকে 29.9 হলে পরে আমরা বলি যে ওভারওয়েট, 29.9 মানে 30 থেকে উপরে হলে আমরা ওবিসিটি বলি, এবং এটা একটা হাইট এবং ওয়েটের সমন্বয় এটা তৈরি করা হয় বিএমআইটা। এবং এই নাম্বারটা যে কি ইম্পর্টেন্ট ডায়াবেটিসের জন্য, এবং আমরা জানি যে 15% যদি ওয়েট কমে, যাদের নতুন ডায়াবেটিস হয়েছে গত 1-2 বছরে এবং হয়তো শুধুমাত্র একটা করে মেটফরমিন, 2টা করে মেটফরমিন খান, যদি 15% তারা ওয়েট কমে, তাদের মধ্যে 30% লোকের ডায়াবেটিস চলে যাবে। ইট ইজ ফ্রম ব্রিটিশ স্টাডি। তো আমরা জানি এরকম তথ্য আমাদের আছে, এবং আমরা জানি যে ওয়েট লসটা সুগারও কমায়, এবং ওয়েট লসের জন্য ডায়েট এবং এক্সারসাইজ, এই দুটো জিনিস আমরা সাধারণত প্রেসক্রাইব করি। বাংলাদেশি পেশেন্ট, যারা বাংলাদেশি পেশেন্ট আছে তাদেরকে আমি যেমন বিশেষভাবে বলি যে আপনারা যে খাবারগুলি খাবেন তাতে খেয়াল করতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এখন গ্লাইসেমিক ইন্ডেক্স জিনিসটা কি? সেটা হলো আমরা যখন একটা খাবার খাই সুগার বেড়ে যায়। যেমন আমি যদি একটা আপেল খাই আমার সুগারটা খুব স্লোলি বাড়ে, কিন্তু আমি যদি একটা আলু খাই, আলু ভর্তা ভাত দিয়ে, তাহলে বুম করে সুগার বেড়ে যায়। তো গ্লাইসেমিক ইন্ডেক্স একটা আপেলের হলো 40, আলুর হলো 80। মানে ইফ ইউ লুক এট দিস দ্যাট ইটস জাস্ট ডাবল। আমরা বলি যে এমন খাবার খাবেন না, আমি জানি যে ভাত তো খেতেই হবে বাঙালি, আমরা বলি যে এক বেলা ভাত খাবেন। তার মধ্যে আপসা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বাজারে এখন লো গ্লাইসেমিক ইন্ডেক্স রাইস পাওয়া যায়।
আপনি যদি ওই বাংলাদেশি অথবা ইন্ডিয়ান দোকানে যান তাহলে দেখবেন যে ওখানে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ভাত পাওয়া যায়। ওই রাইসটা কেনেন আপনারা এবং ওই রাইসটা খান। প্রথম 2 দিন ভালো লাগবে না, পরে ঠিকই ভালো লাগবে এবং এটা আপনার সুগার কমাতে সহায়তা করবে। এবং এই যে কমপ্লিকেশন গুলো, যে আপনার পায়ে যে নিউরোপ্যাথি হয়, মানুষ পা হারায়, আঙ্গুল কেটে ফেলতে হয়, উন্ড হয়, মানুষের কিডনিতে যখন নেফ্রোপ্যাথি হয় তখন মানুষ কিডনি লুজ করে, তখন তাকে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি থেকে ইভেন্চুয়ালি এন্ড স্টেজ রিনাল ডিজিজ, যেটা আপনার ডায়ালিসিস ছাড়া মানুষ বাঁচতে পারে না। কমপ্লিকেশন গুলি ভয়ানক। আজকে হচ্ছে না, কিন্তু আপনার 6 মাস 1 বছর পরে সেটা হবে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। বাট ইট ইজ এ স্ট্রাগল। এবং আমি এই কথাটা বলতে চাই যে শুধু এটা বাঙালি কমিউনিটি না, এটা মোস্ট অফ দ্য কমিউনিটি দ্যাট আর ইমিগ্রেন্টস ফ্রম আদার কান্ট্রিজ। কারণ আমাদের যে খাবারের হ্যাবিটটা এটা খুব ইন্টারেস্টিং, খেতে খুব ভালো লাগে, কিন্তু এন্ড প্রোডাক্ট মে নট বি দ্যাট গ্রেট। জি, আসলে আমার আপনার কথা শুনতে শুনতে একটা রিসেন্ট আরেকটা এক্সপেরিয়েন্স মনে পড়ে গেল। একজন ককেশিয়ান একজন মহিলার সাথে কথা বলছিলাম। তো ওনার রিসেন্টলি ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে। তো উনি আমাকে বলছিলেন যে উনি কতটা স্ট্রিক্টলি ডায়েট ফলো করেন। উনি ডায়াগনোসিস হওয়ার পর থেকে তিনি কোনো ধরনের সুগার জাতীয় খাবার খাচ্ছেন না। ইভেন যেসব ফলমূলে একটু বেশি সুগারি, সেগুলোও তিনি অ্যাভয়েড করছেন। তো উনি আমাকে বলছেন যে উনি কোনো গ্যাদারিং এ গেলে, কোনো পার্টি বা এরকম জায়গায় গেলে অনেকেই হয়তো বা এ ধরনের খাবার অফার করেন যেটা আসলে ওনার খাওয়া উচিত নয়। তো উনি প্রতি মুহূর্তে নিজেকে বলেন এবং তাদেরকেও বলেন যে আমি কিন্তু আসলে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে চাই না, বা আমি চাই না যে আমি এরকম কোনো সিচুয়েশনে চলে যাই যেখানে আমি আর একা একা ইন্ডিপেন্ডেন্টলি হেঁটে চলে আমার স্বাধীন জীবনটা উপভোগ করতে পারছি না। তো আমার কাছে মনে হলো যে আসলে এর থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না, যিনি আসলে প্রতি মুহূর্তে তাকে স্মরণ করান কমপ্লিকেশন গুলোর কথা। এবং তিনি কিন্তু খুব সহজভাবে কথাগুলো বললেন আমাকে। তার ডাক্তার তাকে একবার বুঝিয়ে দিয়েছেন যে তার কি কি কমপ্লিকেশন হতে পারে যদি সে ব্লাড সুগার কন্ট্রোল করে রাখতে না পারেন, এবং তার কনসিকুয়েন্স গুলো কি কি হতে পারে। এবং সেটা কিন্তু তিনি একদম কঠিন ভাবে নিজের ভিতরে সেই জিনিসটাকে ধারণ করছেন এবং সেটাকে মনে করেই উনি প্রতি মুহূর্তে জীবনযাপন করছেন। তো এটা আমার কাছে খুব চমৎকার একটা উদাহরণ মনে হয়েছে সেলফ মোটিভেশন বা ইন্সপিরেশনের জন্য। তো সেজন্য আপনার কথা শুনে মনে পড়লো, তাই আমিও দর্শকদের জন্য শেয়ার করলাম। তো আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যে প্রিভেন্টিভ মেজার্স গুলো আছে, আমরা বহুবার আলোচনা করেছি বহুভাবে, কিন্তু আসলে আমি দেখেছি যে প্রত্যেক চিকিৎসকের নিজস্ব কিছু ওয়ে থাকে, তিনি তার রোগীকে সেগুলো দিয়ে হেল্প করবার চেষ্টা করেন। তো আপনি আপনার পেশেন্টদের জন্য কি ধরনের প্রিভেন্টিভ মেজার্স গুলো আপনি কমনলি অ্যাডভাইস করেন এবং তাদেরকে ইনফ্লুয়েন্স কিভাবে করেন? কয়েকটা জিনিস, একটা হলো যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। আমি খুবই এটা করে বলি যে এক্সারসাইজ, আমরা যে কথাগুলো বলি সেগুলি কেউ না কেউ আমাদেরকে রিকমেন্ড করে। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান হোক, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হোক, সিডিসি হোক, সেখান থেকে আমরা জানি। এমন না যে আমি একটা বানিয়ে বলছি, আরেক ডাক্তার আরেকটা বলছে, মন গড়া কথা তো আমরা বলতে পারি না। তো হোয়াট ইজ রিকমেন্ডেড ফর পিপল? আমরা বলি যে একটা 1800 ADA ডায়েট মানে হলো যে আপনি দিনে 1800 ক্যালোরির বেশি খেতে পারবেন না, প্লাস আপনাকে মনে রাখতে হবে যে ইউ হ্যাভ এ অ্যাক্টিভ লাইফ, মানে হাঁটাহাঁটি করছেন, কাজ করছেন। আমরা তো অনেকেই কাজ করি, প্লাস আমাদের হয়তো ডায়াবেটিসও আছে। তার মধ্যে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে এই না যে আপনাকে একেবারে ডাম্বেল তুলে তুলে এক্সারসাইজ করতে হবে। মডারেট এক্সারসাইজ যেটাকে বলে সেটা হলো যে আপনার হার্ট রেটটা বেড়ে যাবে, আপনি স্পিড ওয়াকিং করতে পারেন, আপনি দৌড়াতে পারেন, একটা সাইকেল, স্ট্যান্ড অ্যালোন সাইকেল যেগুলি আছে সেগুলি কিনে বাইসাইকেল বাসায় এক্সারসাইজ করতে পারেন। আর এখনকার দিনে আমি আসলে ইট ইজ ভেরি এনকারেজিং টু সি young Bangladeshi immigrants are going to gym, which is a change in practice compared to my generation or before, so which is good. আমার মনে হয় যে এক্সারসাইজ একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং
very very important to do 150 minutes per week. এবং দেখা গেছে যে কেউ হয়তো ভাবলো যে আমি কুইন্স থেকে সাইকেল চালিয়ে ম্যানহাটনে যাবো, আসবো, 150 মিনিট একদিনে করে ফেলবো। তার চাইতে দেখা গেছে যে যারা ভাগ ভাগ করে সপ্তাহের 4 দিন অথবা 5 দিন, কেন? সেটা হলো যে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের মাসল গুলি গ্লুকোজ গুলি ইউটিলাইজ করে, ফলে যে গ্লুকোজটা আছে আমার শরীরে এক্সট্রা সেটা ইউটিলাইজ হয় এবং মাসল পিক আপ করে, ফলে ব্লাড থেকে গ্লুকোজটা চলে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে আপনি যদি ভাত খাওয়ার পরে বা রাতের ডিনার খাওয়ার পরে আপনি যদি হাঁটেন 15-20 মিনিট, ইট রিয়েলি হেল্পস ইউ লট। এবং একটুখানি জোরে হাঁটতে হবে, একেবারে ধরেন নবাবী হালে না হেঁটে একটু হাঁটাহাঁটি করা ভালো। আর আরেকটা জিনিস হলো যে আমরা যদি একটু রাইসটা দেখি, যে আমরা পিওর একদম সাদা ফিনফিনে রাইস না খেয়ে একটু ঢেকি ছাটা চালের রাইস অথবা আউশ চালের রাইস অথবা আপনার ব্রাউন রাইস খাই, তাহলে ওইটাতে একটুখানি নিউট্রিশন বেশি, ওটাতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম। আর হলো সবসময় ভেজিটেবল খাওয়া। নিউ ইয়র্ক বা আশেপাশের স্টেট গুলোতে যেখানে বাঙালিরা প্রচুর পরিমাণে থাকেন সেখানে অনেক ভেজিটেবল পাওয়া যায়, প্রতিদিন একটা ভেজিটেবল এবং একটু সালাদ খাওয়ার একটা ইয়ে। তো এই জিনিসগুলি আমি বারবার এমফাসিস করি এবং আমি পেশেন্টকে নিয়ে আসি 2 মাস পরে এবং আমি এই ওয়েটটা নিয়ে কথা বলি এবং আমি বারবার একটা কথাই বলি যে আমি তোমাকে যাই বলি না কেন, তোমার কোনো পরিবর্তন হবে না আনটিল ইউ থিঙ্ক দ্যাট ইটস ইউর রেসপন্সিবিলিটি। তো এটা একটা মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা হলো যে সকালের নাস্তা আমরা কি খাই? আমার মনে হয় সবার জানা উচিত যে আমরা যদি স্টিল কাট ওট মিল খাওয়া শুরু করি এবং স্কিম মিল্ক দিয়ে এবং সাথে যদি আমরা একটু ফ্রুটস খাওয়া শুরু করি, কারণ আমাদের যে ট্রেডিশনাল ব্রেকফাস্ট সেটাও একটু সমস্যা আছে, অনেক কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্ট। এবং যেহেতু এই ডায়াবেটিস চলে কার্বোহাইড্রেট ইনসুলিনের একটা লড়াই, এই লড়াইয়ে বাঁচতে হলে কার্বোহাইড্রেটটাকে একটু কম খেতে হবে এবং রিফাইন কার্বোহাইড্রেট না খেয়ে যে কার্বোহাইড্রেটে ফাইবার বেশি আছে, হোল, যেমন ব্রেড কিনবো আমি আপনারা দেখেছেন যে আপনারা ব্রেড কিনতে যান 25 রকমের ব্রেড আছে, তো হোল গ্রেইন ব্রেড কিনবেন। হোল গ্রেইন ব্রেডের গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ অ্যাবাউট 50, আর ফাইন ব্রেড যেটা হোয়াইট ব্রেড ওটা প্রায় 70 to 80, which is a huge difference আমরা যদি ব্রেড খাই। তো এই জিনিসগুলো আমি খুব এমফাসিস দেই এবং আমার একটা লিস্ট আছে যেটা এখন আমার সাথে নেই, দেখাতে পারবো না এখানে। খাবারের লিস্ট আছে যেগুলো আমি সাধারণত পেশেন্টকে দিই, যে লেটস ট্রাই টু চেঞ্জ আওয়ার হ্যাবিট অ্যান্ড অ্যাড সার্টেন থিংস ইন আওয়ার লিস্ট অফ ফুড। এবং আমি বাংলাদেশি হিসাবে যেহেতু আমরা এখনো ওই খাবারই খাই, সেহেতু আমি বলতে পারি যে এটা সম্ভব। আমরা যেমন, আমি একটা উদাহরণ দিই, আমি আমার পেশেন্টকে বলি যে 5 গ্রেইন ফুড, সেটা হলো 1 মুঠো ভেজিটেবল, যে ফাইবার ভেজিটেবল, আলু কিন্তু ভেজিটেবল না, মনে রাখতে হবে। তো 1 মুঠো ভেজিটেবল, 1 মুঠো ডাল, 1 মুঠো ওটমিল, 1 মুঠো ব্রাউন রাইস, এই 4টা মিলা, আর হলো যে স্পাইস দিতে চান, হলুদ, মরিচ, লবণ, এটা দিয়ে একটা খিচুড়ি বানালে এই খিচুড়িটা মাচ মোর নিউট্রিশিয়াস অ্যান্ড লেস গ্লাইসেমিক দেন রেগুলার ফুড। ওটমিল ওটমিল ইউজ করতে বলছেন আপনি? হ্যাঁ, এবং খুব মজা হয়, আমি নিজে করে খেয়ে তারপরে বলি। আমি এটা প্রথম শুনলাম, ভেরি ইন্টারেস্টিং। তো আপনার সাথে আরো আলোচনা চলবে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ইনফরমেশন আজকে আপনার কাছ থেকে আমরা জেনে নিব। তো এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, বিরতির পরে ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিভেন ওয়েলনেসের আলোচনায় ডায়াবেটিস কমপ্লিকেশন প্রিভেনশন এবং কি কি চ্যালেঞ্জেস আমরা প্রতিদিন ফেস করি, কেন আমরা আসলে সাকসেসফুলি ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারছি না। আমাদের সাথে আলোচনা আছেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। ডক্টর হোসেন, আপনি বলছিলেন বিভিন্ন প্রিভেন্টিভ মেজার্স নিয়ে এবং লাইফস্টাইল গুলো আমরা কি করে কি কি জিনিস ফলো করতে পারি। আপনি একটি খুব চমৎকার ডায়েট আমাদের সাথে শেয়ার করলেন, যে একটি মিক্সড খিচুড়ি, ওটমিল, ভাত, ডাল এবং সবজি দিয়ে আপনি যেটা বলছিলেন। তো আমরা চলে যাই আবার আলোচনায়। এখনই একটা অ্যাড দেখছিলাম আমি, সেটা হলো হচ্ছে মাছওয়ালার অ্যাড। খুব ইন্টারেস্টিং, কারণ হলো যে আমরা যদি ধরেন আমি আমার ডায়েটটা চেঞ্জ করতে চাই,
এরকম বড় রুই মাছ অথবা মৃগেল মাছ অথবা কাতলা মাছের 2 পিস মাছ, ছোট্ট একটা চামচে একটু ভাত এবং প্রচুর পরিমাণে ডাল, এবং ডালটা যদি মিক্সড ডাল হয়, যে আমরা যদি বুটের ডাল, ছোলার ডাল সব মিলিয়ে একটা ডাল তৈরি করি, ঠিক ডাল তৈরি করি, then it creates a bulk, but it is much more nutritious and useful for diabetic patient or এমনি even hypertensive পেশেন্টের জন্য, যাতে আমাদের কার্বোহাইড্রেট লোডটা কমে যায় আমাদের খাবারের ভিতরে। আমাদের আপনি যদি খেয়াল করবেন যে আমরা যে খাবারগুলো খাই তাতে ভাত ছাড়া আমরা খেতে পারি। এটা কিন্তু একটা অভ্যাস, এটা এমন না যে অমুক জিনিসটা ভাত ছাড়া খাওয়া যাবে না, একটা ডাল একটা বাটিতে নিয়ে কিন্তু খাওয়া যায় স্যুপের মতো করে। তো আমার মনে হয় যে এই খাবারের অভ্যাসটা চেঞ্জ করাটা আমাদের স্লোগান হওয়া উচিত, যে প্রতিদিন আপনাকে একই খাবার খেতে হবে না, 1। 2 হলো যে আপনার তো দিনে হলো জেনারেলি 14টা মিল, সপ্তাহে দিনে 2টা বড় মিল, আপনি যদি 14টা মিলের মধ্যে 5-6টা মিল নো কার্বোহাইড্রেট খেতে পারেন ডায়াবেটিস হিসাবে, ইউ উইল উইন দ্য ফাইট ইজিলি এবং your sugar will come down. How is that? ধন্যবাদ। আবারও আপনার সাথে আলোচনায় ফেরত আসছি। আমাদের সাথে একজন দর্শক আছে, চলে যাচ্ছি দর্শকের ফোনে। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মাহফুজ পারি চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে চাই। জি, আপনি বলুন, উনি শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন না? জি, আমি ডায়াবেটিস 2000 সাল থেকে 25 বছর যাওয়া ডায়াবেটিস ক্যারি করতেছি, এবং আমার গত বছর এপ্রিল মাসে কাজ করে বুকে ব্যথা নিয়ে আমি হসপিটালে যাই, লং আইল্যান্ড হাসপাতাল। ওরা ডায়াগনোস্টিক আমাকে 95% ব্লকেজ পায়, একটা লিঙ্ক করায় দেয়। লিঙ্ক করানোর পরে 6 বছর খুব দুর্বলতা ফিল করতাম। এখন মোটামুটি অনেক আমি এখনো কাজ করি, আমি এখনো কাজ থেকে কাজ করি। ডায়াবেটিক আমার হাইট হলো 5 ইঞ্চি, ওয়েট 125, না সরি 140 পাউন্ড। খাওয়া দাওয়া খুব সচেতন, তারপরেও মাঝে মাঝে হয়তো সুগার খুব কমে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়। আমার ডায়াবেটিস আছে। আপনার বয়সটা বলবেন? জি, বয়স আমার 75। 55। হ্যাঁ, আমি এখন 75। আমি এখন হাঁটার জন্য এখন আপনাদের অনুষ্ঠানটা দেখার পরে আমি হাঁটতে বেরোবো। আচ্ছা 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 আচ্ছা, আপনার প্রশ্নটা আরেকবার বলেন। আপনার লাইনটা একটুখানি ডিস্টার্ব হচ্ছে, সব কথা শুনতে পাচ্ছি না, তা আপনি একটুখানি আমাকে প্রশ্নটা বলেন। জি, আমি কথা বলছি। জি, আপনি কি প্রশ্ন করছিলেন না? বললাম যে আপনার প্রশ্নটা বলুন, যে কি প্রশ্ন করতে চাচ্ছেন। না, আমার প্রশ্নটা হলো, এত কিছু সাবধানের পরও আমি কত বছর হার্ট অ্যাটাক হয়ে যায় আমার আর কি। হার্ট অ্যাটাক ঠিক না, আমি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাই নিজে সাবধানতা বশত, এবং তারা তখন আমাকে ডায়াগনোসিস করে করে আর কি। হ্যাঁ, না না, থ্যাংক ইউ, আপনার ইনফরমেশনের জন্য ধন্যবাদ। এটাই বলতে চাচ্ছিলাম যে ডায়াবেটিস হলো একটা সাইলেন্ট কিলার। এরা ধীরে 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 আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায়, ছোট আর্টারি, বড় আর্টারি, আমরা মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের কথা বলেছি, সেটা এফেক্ট করে, এবং হার্ট ইজ ওয়ান অফ দেম। এই জন্য যাদের ডায়াবেটিস আছে তাদের এক্সট্রিমলি সাবধান হওয়া উচিত। এবং আপনি যে কথাটা বললেন এটা একটা খুব বড় এক্সাম্পল, এবং আপনার মতো লোকজনের সহায়তা হয়তো আরো লোক জানতে পারবে যে আমাদেরও সাবধান হওয়া উচিত। সো থ্যাংক ইউ। যে আপনি হাঁটতে বেরোচ্ছেন, এটাও একটা ভালো থ্যাংক ইউ। উনি আসলে বলছেন যে উনি সব নিয়ম কানুন ফলো করছেন এবং লাইফস্টাইল ফলো করছেন, সবকিছু করবার পরেও ওনার ব্লাড সুগার সবসময় কন্ট্রোলে থাকছে না, এখনো কখনো নর্মাল থাকে, কখনো বেড়ে যায়। তো সেটা কেন হচ্ছে? উনি কি আরো কিছু করতে পারেন, বা আপনি কোনো কিছু অ্যাডভাইস করেন? আমার মনে হয় যে একটা হলো যে ডায়েট হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর,
এবং খাবারগুলোকে একটু খতিয়ে দেখা যে কি কি খাবার খাচ্ছেন, কোন খাবারের জন্য হয়তো বেড়ে যাচ্ছে। এবং আমরা যেহেতু সবসময় আমাদের বাসায় অনেক জিনিস থাকে, যদিও ওনার কথা শুনে মনে হয় যে উনি অনেক বেশি সাবধানী, আনইউজুয়াল বাংলাদেশি, ম্যাক্সিমাম বাংলাদেশি এই কাজটা করে না, 70% বাংলাদেশি এই অভ্যাসটা নেই। কিন্তু তারপরেও মনে করেন সাবধান, এক্সট্রিম সাবধান হওয়ার ইয়েটা সাইনটা ওনাকে দেওয়া হয়েছে যে coronary artery disease, but it was diagnosed early and it was treated right. তো আমার মনে হয় যে এখন উনি যেটা করছেন, এক হলো এক্সারসাইজ, আরেকটা হলো ডায়েট। জি, সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনার ফোনের জন্য। আশা করি যে আপনি নিয়মগুলো যেভাবে মেনে চলছেন মেনে চলবেন, আপনি আশা হারাবেন না, এবং যদি সম্ভব হয় ডায়েটটা আরো একটু স্ট্রিক্ট ভাবে মেনটেন করবার সেটা চেষ্টা করুন। আশা করি আপনি সুফল পাবেন। ডক্টর হোসেন, আপনি আলোচনা করছিলেন প্রিভেন্টিভ মেজার্স নিয়ে, আমরা আবার আলোচনা ফেরত চাই। হ্যাঁ, আরেকটা ইয়ে হলো যে আমি এই খাবারে চলে যাই, যে আমরা যে জিনিসগুলি খাই না, সে আমরা খুব মিষ্টি দই খাই। খাবার শেষ হলে আমরা আবার মানে পোলাও মাংস খেয়ে আবার মিষ্টি এবং দই খাই, আবার দইটাও মিষ্টি হয়। তো দ্য বার্ডেন অফ সুগার ইজ হিউজ ইন আওয়ার ডায়েট। হ্যাঁ, আমি জানি যে হয়তো মাসে একবার বা মাসে 2বার এরকম খাওয়া যেতে পারে। তো সেটা আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যখন মিষ্টি কিনবেন, অনেক মিষ্টি কিনেন না, মিষ্টি কিনেন সবাইকে ভাগ বাটোয়ারা করে, একটা মিষ্টি খেয়ে সেটা আপনার ইয়ে হওয়া উচিত। অনেকগুলো মিষ্টি খাবেন না, কারণ মিষ্টিতে যে ধরনের বার্ডেন থাকে, স্পেশালি ডায়াবেটিক পেশেন্ট, ইজ আ নো। আর ইয়োগার্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা সোর্স অফ ক্যালসিয়াম এন্ড আদার নিউট্রিয়েন্টস। এবং আমার মনে হয় যে আমাদের যে একটুখানি ফ্রুট মিক্সড ইয়োগার্ট পাওয়া যায়, যেটা বিদেশি দই, যেটা আমার মনে হয় সেটা খাওয়ার একটা অভ্যাস করা উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। আমি আবারও আপনার সাথে আলোচনা ফেরত আসবো। আমাদের সাথে আরো 2জন পেশেন্ট আছে, আমরা দর্শকের ফোনে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বলছিলাম জামাইকা থেকে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে বলছিলাম মাহমুদ। আমার কোয়েশন ছিল যে ডাক্তার সাহেব বলতেছিল যে ডায়াবেটিক্স যে ভেরি মাছ, কিন্তু আমরা জানি যে ব্লকের মাছগুলা খাওয়া ভালো না, এবং মাছগুলাকে আমরা মানে প্রায়োরিটি দিব, এটা একটু ডাক্তার সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম। এবং ব্লকের মাছ আমাদের কি পুরোপুরি খাওয়া নিষেধ কিনা, ডাক্তার সাহেব যদি একটু ডিটেলস বলতেন, এটাই আমার কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আমি হ্যাঁ, অ্যাবসলিউটলি খুব ভালো কোয়েশ্চেন, খুব প্রয়োজনীয় একটা কোয়েশ্চেন। সেটা হলো যে যেভাবে মাছগুলো আসে, আপনি যদি অরিজিনাল টেক্সট গুলো দেখেন যে আমরা আমাদেরকে কি অ্যাডভাইস করা হয়েছে, দেখা গেছে যে মেরিন ফিশ, তার মধ্যে কিন্তু ইলিশও একটা, অথবা স্যামন অথবা ম্যাকারেল, এগুলিতে হলো ভালো জাতের কোলেস্টেরল বেশি। এবং সেটা যদি আপনি খেতে পারেন, এগেইন ইলিশ এবং ম্যাকারেল এবং স্যামন, এগুলিতে ভালো জাতের কোলেস্টেরল আছে, সেটা আপনি খেতে পারেন। 1, 2 হলো মাছ, তারপরেও আমাদের যে নদীর মাছ, সেটা হয়তো সাগরের মাছের মতো এত রিচ ইন গুড কোলেস্টেরল না, কিন্তু তারপরেও তাতে ভালো উপাদান আছে। যে কারণে আপনার বলা হয় যে ব্লকের মাছগুলো খাবেন না, সেটা কারণ হলো যে আপনি জানেন না যে কতদিন ধরে ওখানে পড়ে আছে এবং এটা কি পুরাতন কিনা। ব্লকের মাছের উপরে আসলে কোনো এরকম কাজ হয়নি, এরকম রিসার্চ হয়নি যে বলা যেতে পারে যে ব্লকের মাছ খাবেন না। তো আপনি যে দোকান থেকে এটা, আমি যেহেতু আগে নিউ ইয়র্কে থাকতাম, আমি 7 বছর নিউ ইয়র্ক নিউ জার্সিতে থেকেছি, সো আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস টাইপ অফ কোয়েশ্চেন। তো নর্মালি যেটা হয়, বাংলাদেশ থেকে যখন ব্লকের মাছগুলো তৈরি হয়, উইদিন এ ফিউ ডেজ ইট কামস টু নিউ ইয়র্ক। এবং আপনি ওখান থেকে যেগুলি কিনবেন, এগুলো খুব পুরাতন মাছ হয় না, কারণ শেষ হয়ে যায়। তো এই জন্য প্রচলিত মাছ যদি আপনি কেনেন, যেমন জিওল মাছ, মাগুর মাছ বা শিং মাছ, ওগুলি ভালো মাছ, ওগুলি মাছ খেতে পারেন। মাছ অ্যাজ এ হোল বেটার দেন মাংস। মাংসের রেড মিটে যে পরিমাণ খারাপ কোলেস্টেরল থাকে, সেটা মাছের মধ্যে আপনি পাবেন না। 1, 2 হলো যে আপনি কখনো আপনার যে ধরেন অরিজিনাল যে
আমাদের যে রান্না এবং যে অভ্যাস সেটা পুরোপুরি চেঞ্জ করতে গেলে ওটা আপনি কোনোদিন 2-3 মাসের বেশি রাখতে পারবেন না। সো ইউ ডেভেলপ এ হ্যাবিট হুইচ ইউ ক্যান ক্যারি আউট, যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। জি তো এই জন্য মাংসের চেয়ে মাছ খাওয়া ভালো। 1, 2 হলো যে ওটার সাথে মনে রাখতে হবে, এটার মেইন ইয়েটা ছিল যে কি করে কার্বোহাইড্রেট কমানো যায় খাওয়াটা। সেই জন্য মাছটাকে একটু বেশি খেয়ে তার সাথে তরকারি এবং অল্প ভাত। আমি দেখেছি অনেকেই ভাতের পরিবর্তে সালাদ খাচ্ছেন এবং একই সাথে ডাল এবং একটি প্রোটিন মাছ অথবা চিকেন এটা খাচ্ছেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছে, চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে। সুপ্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম, আমি জানতে চাচ্ছি যে মিষ্টি লাউ খাওয়া যায় কিন্তু ডায়াবেটিসে। ডায়াবেটিসে মিষ্টি লাউ খাওয়া যায় কিনা? জি জি জি। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি কুমড়া এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হলো মিষ্টি কুমড়ার একটা পজিটিভ ইয়ে হলো যেটা অনেক ফাইবার আছে, কিন্তু এটা মিষ্টি এবং আপনাকে এই জন্য পরিমিত পরিমাণ সপ্তাহে 1 দিনের বেশি খাওয়া ঠিক হবে না মিষ্টি লাউটা। হ্যাঁ, এবং এটা খুব আবার ফিরে যাচ্ছি যে আপনাদের সবারই একটু জানা উচিত যে আমাদের যে গার্বাঞ্জো বিন আছে, যেটা চিকপি বলে অথবা বুট আমরা বলি, বুটের আমরা তো এই রোজার সময় শুধু খাই, কিন্তু এই জিনিসটা আমরা যদি আমাদের খাদ্যে ইনকর্পোরেট করতে পারি, এটার মধ্যে প্রোটিন বেশি, কার্বোহাইড্রেট কম। যদিও ওনার প্রশ্নের সাথে সম্পর্ক নেই, তারপর আমি বলছি যে কি করে কি ভেজিটেবল খাওয়া যেতে পারে। যে ভেজিটেবল গুলোতে মিষ্টি কম, যে ভেজিটেবল, তারপরেও তো শশা খাওয়া যেতে পারে, টমেটো খাওয়া যেতে পারে, তারপরে মিক্স করে বরবটি একটা খুব উপকারী একটা ইয়ে, তারপরে ঝিঙ্গা, চিচিঙ্গা এইসব মিশিয়ে রান্না করার যে একটা ইয়ে, তাতে যদি একটুখানি মিষ্টি কুমড়া থাকে তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো মিষ্টি কুমড়া জিনিসটা রেগুলার খাওয়া ঠিক হবে না, তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি। কিন্তু আমাদের আপেল খাওয়া শুরু করা উচিত অলসো। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। আসলে আমার মনে হচ্ছে যে আপনার সাথে আমার আরো একাধিক পর্ব আলোচনা করতে হবে। এত কিছু জানবার এবং এত ছোট ছোট ইনফরমেশন মনে হয় যে খুবই সাধারণ, কিন্তু এই ছোট এবং সাধারণ ইনফরমেশন গুলোই আসলে হয়তো বা আমাদেরকে বড় একটি স্কেলে প্রিভেনশন ডেভেলপ করতে হেল্প করবে। তো আমি শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাইবো যে আপনি একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান হিসাবে আপনি কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করছেন যে আপনার পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না, প্রিভেন্ট করা যাচ্ছে না, এত ইনফরমেশন শেয়ার করার পরেও? খুব সংক্ষেপে আমি জানতে চাইবো এবং আশা করি যে আপনার সাথে অতি শীঘ্রই এটার উপরে আমরা আবারও ডিটেলস আলোচনা করব। সেটা হলো যে আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে আমি আজকে একটু এখন বাংলাদেশি ডাক্তারদের পেশেন্টদের কথা বলি। তো লস ভেগাসে আমার খুব কম বাংলাদেশি পেশেন্ট আছে, আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট সাদা অথবা কালো অথবা হিসপ্যানিক পেশেন্ট। হিসপ্যানিক পেশেন্টদেরও সেম সমস্যা। টেকনিক্যালি কি হয় যে সকালবেলা নাস্তার কথা আমি একবার আলোচনা করেছি, দুপুরে খাওয়ার পর বিকালে আমরা সমুচা খাই, তারপরে পেঁয়াজু খাই, বড়া খাই, আবার ওখানে চা খাই, চায়ে চিনি থাকে, দুধ থাকে, আবার রাত্রেবেলা আমরা খাবার খাই 9টার সময়। তো এই যে এইটা বিরাট চ্যালেঞ্জ, কারণ আপনাকে খাওয়ার পরে এটা যদি আমরা বাঙালিরা কোনোভাবে এই অভ্যাস করতে পারি, ইট উইল বি উইন উইন সিচুয়েশন। সেটা হলো খাবারের পরে আপনি 15-20 মিনিট হাঁটবেন। আজকে টেক হোম মেসেজ কি, আজকে যে কেউ এই অনুষ্ঠানটা দেখে কি নিয়ে যাবে, কি শিখে যাবে, তার মধ্যে একটা হলো যে আপনি রাত্রে খাওয়ার পরে 15 মিনিট হাঁটবেন। এটা একটা চেষ্টা করুন, সপ্তাহে 5 দিন করা যায়। তাতে কি হবে, আপনার 150 মিনিটে উইক যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ ইয়েটা স্কেজুলটা, তার 75 মিনিট ওখান থেকে আপনার চলে আসবে। একটা। দুইটা হলো যে আপনার ভাত খাওয়া কমিয়ে ফাইবার এবং ইয়ে বাড়াতে হবে, সেটা যেমন আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। আর 3 হলো যে ডাক্তারের কাছে যে একটু শুনতে হবে যে আমার ব্লাড টেস্টটা কি, আমার সুগারটা কি। আমরা দেখেছি যে একটা মানুষ তার গাড়ির খুব যত্ন নেয় কিন্তু নিজের শরীরের যত্ন নেয়।
তেল চেঞ্জ করার ঠিক সময়ে যে তেল চেঞ্জ করে আসছে, কিন্তু ব্লাড টেস্ট করা দেখা যায় 1 বছর ধরে, আমার একটা বিরাট চ্যালেঞ্জ, 1 বছর ধরে ব্লাড টেস্ট করছে না। এবং আমি বললাম আপনি ব্লাড টেস্ট করেন না কেন? আর বললেন না আমার ছেলের স্কুল ছিল, এটা ছিল সেটা ছিল। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো আমি আসলে দেখেছি যে যারা এই ডায়েটটা চেঞ্জ করেছে তাদের সুগার এবং ওয়েট দুটাই ইমপ্রুভ করেছে, এবং 100% অফ টাইম। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য, এবং আমি এটা ফেস করি, এবং আমি এখন আগেই জানি যে কি বলতে হবে। তো সেটা আমি আশা করি যে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এবং TVN 24, থ্যাংক ইউ তাদেরকে এই পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি যে আরো খুব শীঘ্রই আরো ডিটেলস প্রিভেন্টিভ মেজার্স এবং কেন কি কি চ্যালেঞ্জ এবং কি করে চ্যালেঞ্জগুলো ওভারকাম করা যায় এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা সময় স্বল্প পরিসরে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য, এবং রিপিটেডলি আমরা কিন্তু এই ডায়াবেটিসের উপরে অনেক আলোচনা করে যাচ্ছি এজন্যই যেন আপনারা এই গুরুত্ব বুঝতে পারেন, আপনারা ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নেন এবং নিয়মগুলো ফলো করেন। তাহলে ডায়াবেটিস আপনার যদি আপনি ডায়াগনোসড হয়েও থাকেন ডায়াবেটিক পেশেন্ট হিসেবে, তারপরেও কিন্তু আপনি দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর তানভীর হোসেন। ডক্টর হোসেন, আপনার গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান আলোচনার জন্য TVN 24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে এবং TVN 24 কে অনেক ধন্যবাদ। আবার সুপ্রিয় দর্শক, সকলে নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলুন, সঠিকভাবে এক্সারসাইজ করুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।